হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনিতে শালীন হাসান। শেষ পর্ব। দুপুরের আলো ফুটেছে চারদিকে। আকাশ আজকে স্বচ্ছ নীল। একের পর এক সাদা মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে আকাশের বুকে। ইশরাক গম্ভীর মুখ করে বসে আছে সোফায়। জাইমা বেডে আধশোয়া হয়ে কাতরাচ্ছেন। শেষ রাত থেকে তার পেইন হচ্ছে। ডক্টর দেওয়া ডেট আসছে, আরও 2 দিন বাকি। নিচে রাজিয়া আহমেদ জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। 8টার দিকে রওনা হবেন হসপিটালে। জাইমা খবর পেয়ে রাহেলা খান ছেলে সাজেদ নিয়ে চলে এসেছেন। জামিলা রহমান এদিকে গুছিয়ে একবারে হসপিটালে যাবেন। ইশরাক উঠে জাইমার কাছে আসে। ওর মাথায় বুকে হাত মিশিয়ে নিয়ে চুল বিলি কেটে দিতে আরম্ভ করে। একটু পর পর কপালে উষ্ণ পরশ দিচ্ছে। জাইমা এক হাতে ইশরাকের শার্ট খামচে ধরে চোখ মুখ খিচে রাখে। ইশরাক ওর দিকে ব্যথার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, এবারই সহ্য করো, এরপর আর কষ্ট করতে হবে না। আপনি যান, রেডি হন। ঘুমটাও তো ঠিকঠাক হয়নি। তোমার জন্য খাবার আনি? খাবো না। ইশরাক ঘড়িতে সময় দেখে। 8টা বেজে বেশি হয়ে সময় নেই। ইশরাক জাইমাকে বসিয়ে রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসে। জাইমার জন্য জামা কাপড় নামিয়ে আনে। গায়ে ঢিলা জামাটা পাল্টে দেয় ইশরাক। চুলগুলো যত্ন করে আঁচড়ে বেঁধে দেয়। নিজের ওয়ালেট, ফোন সব পকেটে নিয়ে দাঁড়াতে দাদি এবং জাইমার বাবা আসেন রুমে। ইশরাক তাদেরকে সালাম জানিয়ে খোঁজখবর জিজ্ঞেস করেন। সাজেদ খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রাহেলা খান জাইমার মুখের দিকে তাকান। এই তো, সেদিনও ডান পিঠে উড়নচণ্ডী মেয়ে ছিল। জাইমা পড়াশোনার ফাঁকিবাজি করা 101টা উপায় বের করত। বিয়ে বিয়ে করে মাথা পাগল করত। আজ সেই উড়নচণ্ডী মেয়েটা মা হবে। ইশরাক জাইমাকে কোলে তুলে নিচে আসে। ইরফান গাড়ির দরজা খুলে দিতে জাইমাকে বসানো হয়। পাশেই ওর গা ঘেঁষে ওকে আগলে নিয়ে বসে ইশরাক। পেছন দিকে আসছে বাড়ির বাকি সদস্যরা। কেউ আর বাড়িতে থাকেনি, সবাই জাইমার সাথে হসপিটালে রওনা হয়েছে। ঘড়ির কাঁটা ঠিক 10টার ঘরে ছুঁয়ে নিতেই নবজাতক হসপিটালে বেশ উত্তপ্ত করে তোলে নিজের কান্না আওয়াজে। একজন নার্স তোয়ালে পেঁচিয়ে নিয়ে আসে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে নবজাতক শিশুকে। জাইমার বেবি নর্মাল ডেলিভারিতে হয়েছে। নার্স এসে হাসি মুখে দিয়ে বলে, কংগ্রাচুলেশন, আপনাদের মেয়ে বেবি হয়েছে। কথাটা শোনা মাত্রই ইশরাক হাসে। তার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। চলে এসেছে তার বেবি গার্ল। ইরা তার বাবাকে কোল থেকে নেমে ইশরাকের কাছে আসে। কোলে থাকা বাবুটাকে বলে নিচে নামাতে, ও দেখবে। ইশরাক হাঁটু গেড়ে বসলো ইরার দিকে। লাল দুটো গাল, দেখতে তার পাপার মতনই চেহারা। ও কিছুই তাকিয়ে বলে, নতুন বেবিটা কার পাপা? তোমার মতো লাগছে যে। তোমার বোন, পাপার বেবি গার্ল। বেবিকে তোমার ভালো লেগেছে মা? অনেক সুন্দর, তোমার মতো, নতুন বউয়ের মতো। কথাটা বলে ও বেবির গালে হাত রাখে। ঠান্ডা হাতের স্পর্শ পেতেই ইশরাকের বেবি গার্ল আবারও চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার করা এরা 2 কদম পিছিয়ে হাঁটে। ইশরাক বেবিকে উঠিয়ে দাঁড়ায়। জাইমার বেবিকে দ্বিতীয় কোলে দিয়েছেন দাদি। কেবিনে থাকা সোফায় বসে তিনি বাবুর দিকে তাকিয়ে আছেন। সাজেদ খান বাবুর কানে আজান দেন। জামিলা রহমান সহ ইশরাক চলে যায় ওর বউয়ের কাছে। হাতে স্লাইন গাঁথা জাইমা নিয়ে আসা হয় কেবিনে। সবার কোলে চড়া শেষে জাইমার কোলে আসে ইশরাকের বেবি গার্ল। ছোট বাচ্চা কোলে নেওয়ার অভ্যাস নেই জাইমার। ভয় ভয় লাগে যদি পড়ে যায়। ইশরাক ওর দিকে বেবিকে বাড়িয়ে দিলে ও কাঁপা কাঁপা হাতে 2 হাতে মেজে নেয়। তারপর হাত দুটো অবিরত কাঁপছে। ইশরাক ধরে রাখে বেবিকে। জাইমার বিশ্বাস নেই, যদি ফেলে দেয়। এক নজর দেখেও ইশরাকের দিকে ফিরিয়ে দেয় বেবিকে। দুপুরের দিকে জাইমাকে নিয়ে বাসায় চলে আসে সবাই। নতুন অতিথি এসেছে। খান পরিবারে খুশির জোয়ার। অনেকগুলো বছর পর ইরা এসেছিল। এখন ইরার অনেক বছর পর ইশরাকের বেবি এসেছে। আনায়া এবং ইশরাত বেবি দেখে বাসায় চলে এসেছে। ফিরতি পথে কেক এবং ফুল নিয়ে এসেছে। লিভিং রুমেতে মেঝেতে ফুল বিছিয়ে রাখা। ওয়েলকাম ইউ মাম্মি অ্যান্ড প্রিন্সেস। সেই সাথে পানিতে ভাসমান ক্যান্ডেল জ্বালিয়ে সেন্টার টেবিলের উপর ফুলের বুকে
কেক এবং কিছু মিষ্টান্ন জিনিস সাজানো। সেসব একা হাতে সামলেছে ইশরাত। আনায়াস তাদের হেল্পিং হ্যান্ডের সাথে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিল। বর্তমানে খানমহলের সদস্যের সংখ্যা 11 জন। রাজিয়া আহমেদের কোলে বাবু। ইশরাক জায়মাকে নিয়ে আস্তে ধীরে হেঁটে আসে। সোফায় বসানো হয় জায়মাকে। ইশরাক বসিয়ে দেয়। ইশরাকের কোলে তার বেবি গার্ল। বাকিরা বসা, আবার কেউ দাঁড়ানো। বেবিকে নিয়ে কেক কাটা হয়। সবাই মিলে মিষ্টিমুখ করা হলে বেবির গিফট দেওয়া হয়। কেউ গোল্ডের চেইন, কেউ বালা দিয়েছেন। তবে সাজেদ খান নাতনি দিয়েছেন গোল্ডের বাটি চামচ। যদিও এই বাটি চামচ খাওয়ানো হবে না, তাকে শুধু স্মৃতি ধরে রাখতে দিয়েছেন। ওনার গিফট দেখে ইশরাত বলে, বাবা ও বড় হলে বলবে সোনার চামচ মুখে দিয়েই জন্মেছি আমি। ও ওর বাবার মতো হবে। এসব কিছুই বলবে না আশা করি। না, একদম না। ওই রকম গম্ভীর মেয়ে মানুষ আমার সহ্য হয় না। মেয়ে মানুষ চঞ্চল, উড়নচণ্ডী, ডান পিঠে যে সবাইকে মাতিয়ে রাখবে। ইশরাকের কথায় জাইমা প্রত্যুত্তর দেয়। বাকিরা ওদের দিকে তাকিয়ে মিটি হাসছে। ইশরাক বুঝলো না তাকে কি কটাক্ষ করা হলো। সবাই পেটেই ক্ষুধা ইঁদুর লাফাচ্ছে, সেজন্য শাওয়ার নিতে চলে যায়। ইশরাক জাইমাকে নিয়ে রুমে চলে আসে। বেবি তার ফুপি বড় আম্মুর কাছে। জাইমা বসতে ইশরাক তার জামা কাপড় নামিয়ে আনে। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে চলে যায় ওয়াশরুমে। হালকা কুসুম গরম পানিতে জাইমা গোসল সেরে নেয়। এখন তার কাছে নিজেকে স্বাভাবিক লাগছে। এতক্ষণ মনে হয়েছে শরীর তার ভার ছিল। ইশরাক তার চুলে পানি মুছে দেয় সযত্ন সহকারে। প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেয়। জাইমা ছোট্ট আয়নাকে দেখে ঠোঁটে লিপ অয়েল দিচ্ছিল। তখনই আগমন হয় ইশরাত এবং আনায়া। জাইমার মনোযোগ সহকারে লিপ জেল দেওয়া দেখে দুজনে হেসে দেয়। পরিস্থিতি যাই হোক, মেয়ে মানুষের ঠোঁটে লিপ জেল অয়েল মাখা বন্ধ থাকবে না, কারণ এটা মেয়েদের পছন্দের থেরাপি। বাবু ঘুমিয়ে যাওয়ায় তাকে বিছানা শুইয়ে দেওয়া হয়। ইশরাক বাবু জামা কাপড় ব্যাগ থেকে এক সেট জামা বের করে আনে। মাত্র একদিনে জামা কাপড়ের স্তূপ হয়ে গেছে। জাইমা বসে বসে বাবুকে জামা পরায়। ভেজা টিস্যু দিয়ে বাবুর মুখ মুছে তাতে নিজের কাজল থেকে সামান্য কালি নিয়ে কপালে একপাশে ছোট্ট একটা ফোঁটা দেয়। বাবুর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। হাত পাগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখে ওর জীবনে বাচ্চা আদর করেছে কিনা মনে নেই, কোলে নিয়েছে কিনা তাও মনে নেই। শুধু ইরার সাথে তার দেখা হয়েছে, সেটাও ইরা বড় বাচ্চা। তার বেবির মতো এত ছোট বাচ্চা কখনোই কোলে নেওয়া হয়নি, আর না আদর করা হয়েছে। নিজেই তো সারাক্ষণ ডান পিঠে দুষ্টুমিতে মেতেছিল, এত বাচ্চা আদর করার সময় ছিল নাকি? ইশরাক চুলে পানি মুছতে মুছতে এগিয়ে আসে। জাইমা তার মেয়েকে দেখছে, সেটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ভেজাল তোয়ালেটা রেখে সেও এসে বসে বাবুর পাশে। জাইমার হাতে মুঠোয় বাবুর ডান হাত, ইশরাকের হাতের মুঠোয় বাবুর বাম হাত। জাইমা জিজ্ঞেস করে, নাম কি রাখবো? ইজরাত ওয়াফা মেহওয়েশ। এত বড় নাম তো, তাহলে তুমি একটা বলো। না থাক, আপনি যেটা বলেছেন সেটাই। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলে জাইমার কপালে চুমু আঁকে ইশরাক। বেরিয়ে যায় রুম থেকে। নিচে আসতে সাজেদ খান বলেন, তাড়াতাড়ি বসো ইশরাক, বেলা কত হলো? মৈশানি এখনো খায়নি, ওর ওষুধ আছে। তুমি বসে যাও, জামিলা খাওয়া শেষ হলে ও মৈশানি ওষুধ খাইয়ে দিবে। তৎক্ষণে রাজিয়া আহমেদ জাইমার খাবার প্লেট সাজিয়ে দিয়েছেন। ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। যেহেতু বড়রা বলেছেন তার বেশি কথা না বলাই উচিত। জালিমা রহমান খাবার প্লেট নিয়ে চলে যায় জাইমার রুমে। ইশরাক বাবা চাচার সাথেই খেতে বসে যায়। খাবার টেবিলে সাজেদ খান জিজ্ঞেস করেন, বাবুর নাম কি রাখবে? সবাই উৎসুক হয়ে ইশরাকের দিকে তাকায়। ইশরাক খাওয়া বন্ধ করে জবাব দেয়, হ্যাঁ, ইজরাত ওয়াফা মেহওয়েশ। ভাইয়া, নাম ওর চয়েস তো সুন্দর। মৈশানির নামের সাথে মিক্সড, আবার তারটার সাথেও। শুধু নতুন করে ওয়াফা দেওয়া হয়েছে। ইশরাতের কথায় ইশরাক মৃদু হাসে। সবার খাওয়া দাওয়া পর্ব শেষ হয় গল্পগুজবের মাধ্যমে। টানা কয়েকটা দিন ওয়াফা ঘুমের ঘোরে কাটিয়েছে। তেমন জ্বালায়নি কাউকে, কিন্তু পরের দিন রাতে তার কান্না জেগে থাকা বেড়ে যায়। চেষ্টা করার পরেও কান্না না
থামলেই জাইমা ধৈর্যহারা হয়ে যায়। কিছুক্ষণ বাপ বেটি বকাঝকা দিয়ে ঘুমিয়ে যায়। ইশরাক মেয়েকে নিয়ে রুম ব্যালকনি হাঁটে, আবার সকাল সকাল উঠে রেডি হয়ে ভার্সিটিতে চলে যেতে হয়। জাইমার থেকে বেশি স্ট্রেজে আছে ইশরাক। রাত জাগা, আবার দিনের বেলা পরিশ্রম। আগামী কয় বছর এই রুটিন জীবন চালাতে হবে কে জানে। অন্যদিকে জাইমার ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়ে যায়। সব ঝামেলা একসাথে। জাইমার পড়াশোনার দিকটাও ইশরাককে সামলাতে হবে, পড়া বুঝিয়ে দিতে হবে, কত শত কাজ। বিকালে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ওয়াফার সাথে বসেছে ইশরাক। জাইমার রুম গুছিয়ে এসে বসতে ইশরাক বলে, ওয়াফা বড় হচ্ছে, আগের মতো ঝামেলা নেই, তুমি পড়াশোনা ফোকাস দাও। মাত্র 1 মাস ওর, কই বড় হয়েছে? তোমার পরীক্ষার 5 মাস বাকি নেই। আমি কি বলেছি বুঝতে পেরেছো? আমি পড়াশোনা করব না। ইশরাক গরম চোখে তাকায়। তাহলে টাকা পয়সা নষ্ট করেছো কেন? আমি তো পুরোপুরি স্ট্রেঞ্জে ছিলাম, মেয়ের সাথে রাত জাগা, আবার ভার্সিটিতে যাওয়া। গত 1 মাস আমি ঠিকঠাক ঘুমিয়েছি কিনা সন্দেহ। এখন তুমি বলছো পড়াশোনা করবে না, এসবের কোনো যুক্তি আছে তোমার কাছে? আজীবন পড়াশোনা ফাঁকিবাজি করে এসেছো, এখন বড় হয়েছো, এক বাচ্চার মা হয়েছো, এখন ছোটবেলার অভ্যাস যায়নি? আপনি আমাকে টাকার খোঁটা দিচ্ছেন? খোঁটা কিসের? তোমার কথার প্রেক্ষিতে কথা এসেছে। তুমি নিজেই বলো, পড়াশোনা না করলে টাকা খরচ করার মানে আছে? জাইমা কিছুক্ষণ চুপ থাকে। ইশরাক তার দিকে তাকিয়ে আছে, ওয়াফা তার বাবার দিকে তাকিয়ে আছে। জাইমা মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে রেখেছে। ইশরাক ক্লান্ত শরীর নিয়ে ওয়াফার পাশে শুয়ে পড়ে, মেয়েকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসে। জাইমা ওদের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। ইশরাক মেয়েকে নিজের সাথে ঘুরিয়ে নিয়েছে তো নিজের জাইমার দিকে তাকাচ্ছে না। জাইমাও ওদের পিছ ফিরে শুয়ে পড়ে। ওয়াফা কেঁদে উঠলে ইশরাক তাকে বুকের উপর নিয়ে বকবক করা শুরু করে দেয়, কিন্তু মেয়ের কান্না থামার নামগন্ধ নেই। সে হা করেছে খাওয়ার জন্য। ইশরাক ডানে বামে তাকায়, মেয়ের ফিডার দেখতে পায়নি। জাইমাকে বলে, মৈশানি, ওকে ফিডিং করাও। আপনি করান, বাবা মেয়ে আমার পিছ দিয়ে ঘুমিয়েছেন, আমি না হলেও তো চলবে আপনাদের। তুমি ছাড়া অবশ্যই আমাদের চলবে। শুনে খুশি হয়েছ তো? এবার ওয়াফাকে নাও। জাইমা এদিকটা ফিরে ইশরাকে ওয়াফাকে জাইমার কাছে দিয়ে দেয়। গায়ে ভালো মতন কমফোর্টার জড়িয়ে ঘুমিয়ে যায়। জাইমা মেয়ের মুখের দিকে তাকিয়ে হিসেব কষে। হিসাবটা এই যে, এখন তো ওয়াফা আছে, তাকে পালবে। শুধু শুধু পড়াশোনা করে নিজের কষ্ট পাওয়ার মেয়ে দূরে রাখার মানে হচ্ছে না। কিন্তু তার উচ্চশিক্ষিত জামাই কি সেসব বুঝবে? জাইমার বুঝে খাটে না। তার আম্মুকে দেখলেই তার চাকরির ইচ্ছে চলে যায়। কোথাও শান্তিতে যেতে পারে না, সারাক্ষণ ছোটাছুটি। আর তাদেরকে হোস্টেলে আর বাড়িতে সমঝোতা করে রাখতে হয়েছে। একমাত্র দাদি থাকায় তার প্রাণ রক্ষা পেয়েছে। সবসময় টিচার একজন বাধা থাকতোই তাদের জন্য, কারণ তার আম্মু তাদের সময় দিতে পারতো না। ফিডিং শেষে ওয়াফা মায়ের দিকে তাকায়। জাইমা তার দিকে তাকিয়ে হাসে। কি যে আদরে লাগছে মেয়েকে, কি সুন্দর করে তাকায়, একদম পরীর ছানা। ও মেয়েকে আদরে আদরে ভরিয়ে দেয়। অভিযোগ করে বলে, তোমার পাপা বাজে লোক, সবসময় পড়া করা আমাকে জ্বালায়। বড় হলে তোমাকেও পড়তে হবে, আমার মতো পড়াচোর হবা না, তখন পড়াশোনা তোমার কাছে টর্চার লাগবে। শোনো, তুমি তোমার বাবার মতো ব্রিলিয়ান্ট হবা, বুঝেছ? একদম ভালো মানুষ, সবার খেয়াল রাখবে। ওয়াফা, তোমার আগমনে আমি খুব খুশি হয়েছি। কি সুন্দর তুমি, কি সুন্দর তোমার হাত পা। আমি না কখনো বাচ্চা কাচ্চা আদর টাদর করিনি, কোলেও নেইনি, তুমি প্রথম মা, সেজন্য অনুভূতি একদমই আলাদা। ওয়াফা কি বুঝলো কে জানে। ও ওর মতো হু হা করতে থাকে, আবার কখনো কখনো হেসে ওঠে। ইশরাকের বেবি গার্ল ওয়াফার বয়স 7 মাস চলছে। মেয়ে এখন বসতে পারে, একটু পরপর শুধু হাসে। ওর চুলগুলো জাইমা রেখে দিয়েছে, সেজন্য এখন ঝুঁটি বাঁধা হয়। আজকে জাইমার পরীক্ষা আছে, আজকেরটাই শেষ পরীক্ষা। সকাল থেকে ইশরাক ওয়াফাকে খাবার খাইয়ে তৈরি করেছেন। জাইমার হাতে দায়িত্ব দিতে রাজি নয় ইশরাক, কারণ জাইমা নিজেই দেরি করে সেখানে ওয়াফার খাবার খাইয়ে দিবে। মেয়ে রেডি করতে গিয়ে ঘন্টাখানেক লেট করে ফেলবে। বেডের উপর বসে এটা ওটা নিয়ে টানাটানি করছে ওয়াফা। ইশরাক মেয়ের চুল ঝুঁটি বাঁধে, এক হাতে গোল্ডের চিকন ব্রেসলেট, স্লিভলেস জামা গায়ে জড়িয়ে দিয়ে মেয়েকে কোলে তুলে নেয় ও।
জাইমা যখন পরীক্ষা দেয় ওয়াফা তার কাছেই থাকে। এত লম্বা সময় মেয়ে বাবা মা ছাড়া থাকবে তা বাসায়। জাইমা চুলগুলো কোনো রকম আছড়িয়ে ওয়াফাকে দিকে আসে, দুহাত বাড়িয়ে দিলে মেয়ে মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে জাইমা গাল ফুলিয়ে বসে। ইশরাক মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়, দুগালে আলতো স্পর্শ দিয়ে বলে, ওয়াফা কার মেয়ে দেখতে হবে না? তাতে আমার কি? তার বাবার কাছে কোনোদিন আমার দাম ছিল নাকি যে আমার মেয়ের কাছে আমার দাম থাকবে? বাপ কা বেটি না। ইশরাক ভ্রুজোড়া কুঁচকে তাকায়। জাইমার উপর নিচ পরক্ষ করে বলে, আমি ধরলে তো কোলে আরেকজন আসবে, সেজন্য বেশি জোর দেই না। এমনিতেও তোমার পড়াশোনা পরীক্ষা নিয়ে ব্যস্ততা। ছি, আমি কি ওইসব বলেছি নাকি? যা বলেছ আমি বুঝেছি, এবার বের হও, নাস্তা করে যেতে হবে। জাইমা বিরক্ত হয়। মেয়েকে টানাটুনি নিজের কোলে নিয়ে আসতে মেয়ে বাবার দিকে তাকিয়ে কেঁদে ফেলে। তা দেখে জাইমা হিংসে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। পরে না কেঁদে ফেলে। ইশরাকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি আমার থেকে আমার মেয়ের থেকে কেড়ে নিয়েছেন। এ এখন আর আমাকে পছন্দ করে না। মেয়ে আমার পেট থেকে হয়েছে, আপনার না। তাহলে আমাকে ছেড়ে আপনার দিকে বেশি টানছে কেন? মেয়েরা বাবা ভক্ত হয় জানো না? কথাটা শেষ করে ইশরাক তার মেয়েকে কোলে তুলে নেয়। জাইমা সেদিকে এক নজর তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ইশরাক তার পেছন পেছন নিচে আসে। ওয়াফাকে দেখে ইরা ছুটে আসে। ইশরাকের পা জড়িয়ে ধরে বলে, পাপা বেবিকে আমার কোলে দাও। তুমি তাকে নিতে পারবে না মা, তুমি বসো, ওয়াফা তোমার পাশে বসাই। রাজিয়া আহমেদ এগিয়ে এসে ওয়াফাকে কোলে তুলে নেন। ইশরাকের পা ঘেঁষে ডোডো ঘেউ ঘেউ করছে। মাঝে মধ্যে ওর ওয়াফার পাশে ঘুমায়। সেসব দেখলে জাইমার নাক ছিটকায়, চিৎকার করে। সেজন্য তাকে বেশি ওয়াফার কাছে ঘেঁষতে দেওয়া হয় না। সোফায় এক পাশে ইরা বসে, মাঝে ওয়াফা, পাশে ডোডো বসা। ওয়াফা ডোডোকে দেখে খটখট করে হেসে ওঠে। ডোডোর কান ধরে টান দেয়। তখন পাশ থেকে ইরা তার হাত থেকে ডোডোর কান ছাড়িয়ে বলে, ইজলাত বেবি, তুমি ডোকে ধরছ কেন? ডোডো বিতা পাবে। জাইমা ইশরাকের তখন নাস্তার টেবিলে। ইরার কথা শুনে ইশরাকের দিকে তাকায়। জাইমাও তাকাতে দেখে ডোডো বসা। জাইমা তাকাতেই দেখে ডোডো বসা। ও মুখটা খুলে গেলে ইশরাক ধমকে বলে, ডোডোকে ক্লিন করে রাখি, ও ওয়াফাকে কামড়াবে না। অযথা ডোডোকে নিয়ে তামাশা করবে না। কুকুরের জন্য কত টান, খালি টান নেই আমার জন্য। আর কিছু বলতে চাও? দাম দিলে তবেই তো বলবো। আপনার কাছে আমার কথারই দাম নাই, আবার কিসের দাম থাকবে? মনে হয় কাজের মেয়ে আমি? তোমার তো সৌভাগ্য, মালিকের সাথে ঘুমাও। জাইমা চোখ গরম করে তাকায়। ইশরাক সেদিকে পাত্তা দেয় না, নিজের খাওয়া ব্যস্ত হয়ে পড়ে। জাইমা ভেবে পায় না, এক বাচ্চার বাপ হওয়ার পরেও ইশরাকের ইগো একটুও কমেনি, বরং আগের থেকে একটু বেশি ইগো তার। মানুষ নাকি বিয়ের 1 মাস ভেতরেই জামাইয়ের হাতে মুঠো নিয়ে আসে আর কথায় উঠে বসে, কিন্তু জাইমা তো উল্টো। তাকেই জাইমার কথায় উঠতে বসতে হয়। মনক্ষুণ্ণ হয়ে নাস্তা খাওয়া শেষ করে উঠে যায়। বাপ মেয়েকে রেখে বাইরে চলে আসে। তার আসার 10 মিনিট পর ইশরাক এসেছে ওয়াফাকে নিয়ে। জাইমার সামনে এসে দাঁড়াতে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে ওয়াফাকে কোলে নেয়। ওয়াফা ওর কোলে এসে কার্ল হেয়ারের সেগুলো সামনে আনা সেগুলো টেনে ধরে। ব্যথায় জাইমা চোখ মুখ খিচে নেয়। মেয়ের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ওয়াফা তুমি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ। জাইমার কথায় ওয়াফা হেসে দেয়। সামনের দিকে তাকিয়ে নিজের প্রথম বুলিতে বলে, বাবা বাবা বাবা। বলো মাম্মা। ওয়াফা আবারও তার বাবার দিকে ডাকে। জাইমা ব্যর্থ হয়ে তার কিছু বলে না। একটু পর আবার বলে, দাদা দাদা দাদা। ইশরাক গাড়ি বের করতেই জাইমা ওয়াফাকে নিয়ে বসে যায়। সিট বেল্ট বেঁধে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। ইশরাক সেদিকে এক নজর তাকিয়ে। ওয়াফা আবার বলে, বাবা। শুনে মুচকি হাসে ইশরাক। যখনই ওয়াফা তাকে ডাকে তখনই মনে হয় জীবন, পূর্ণতা আর সুখবোধয় এই জায়গায় একদম আলাদা মিষ্টি একটা অনুভূতি। অবুঝ ওয়াফা কি সুন্দর করে তাকে বাবা ডাকে। জাইমাকে খুব কমই ডাকে। দিনের বেশিরভাগই সময় তার বলিতে বাবা ডাকটা থাকে।
জাইমা পরীক্ষা হলে ঢুকে যায়। ইশরাক ওয়াফাকে নিয়ে নিজের রুমে চলে আসে। মেয়েকে নিয়ে রুমে জোরে পায়চারি করতে কত কত গল্প বলা হয়ে গেল। গল্প শোনার মাঝে ওয়াফা ঘুমিয়ে পড়েছে। ইশরাক মেয়েকে দু হাতের মধ্যে রেখে দেয়। ঘুমন্ত চেহারার দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। দেখতে একদম তার মতো হয়েছে, একটুও বদলা হয়নি। জাইমা কিছুই পায়নি ওয়াফা, না চেহারার গঠন না চুল, শুধু গায়ের রং। বাবা মা দুজনের মধ্যে ম্যাচ করে। ইশরাকের বুকে শীতল, কারণ তার মেয়ে তার বুকের পাঁজরে আছে। তার একদম ইচ্ছে করে না নজর সরাতে। একটা মিষ্টি বেবি গার্ল। জাইমা পরীক্ষা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। গত 4 মাসে তার জীবনটা টানা টানা বানিয়ে দিয়েছে ইশরাক। একটু বসলেও ধমকে ধমকে বই সামনে দিত, একটু আরাম করতে ঘুমাতে গেলেও বকাঝকা করে। পড়ার টেবিলে বসতো, ওয়াফা ওকে ঠিকঠাক সময় দিতে পারেনিও। তার সব দেখভাল ইশরাকে একাই করেছে। এই যে পরীক্ষা নিয়ে এত প্রেশার দিয়ে তাকে সোজা করেছে ইশরাক, সেজন্য রাগ জমে আছে। পড়াছুর মেয়েকে সারাক্ষণ হুমকি ধুমকি দিয়ে পড়ার টেবিলে রাখলে সেটা তার জন্য টর্চার। একটু ঝগড়া করতে গেলেও বেটা পাত্তা দিত না, শুধু ওয়াফা আর ওয়াফা। আজকে যেহেতু পরীক্ষা শেষ, জাইমা ইশরাক তা আর একটু ঝগড়া করবে না। ওয়াফা নিয়ে আগামীকালকে বাপের বাড়ি চলে যাবে। বউ বাচ্চা দূরে থাকাটা ইশরাকের জন্য টর্চার। জাইমা এই পরিকল্পনা অনেক আগেই করে রেখেছে। 4 মাস ওকে বাপের বাড়ির রাস্তার সামনে দিয়েও নেওয়া হয়নি। বাসায় যাওয়া তো দূর, এসেই ওয়াফাকে কোলে নিয়ে ও হাঁটা ধরে বাহিরের দিকে। ইশরাক তখন ধমক দিয়ে বলে, তুমি কি এখনো ম্যানার্স শিখুনি? জাইমা চলা থামিয়ে দেয়, ঘাড় ফিরিয়ে তাকিয়ে বলে, না শিখলে আপনার কি? এত শিক্ষা গ্রহণ করে কে কোন বাল ফালাইছে শুনি? মহেশানি, তোমার মুখের ভাষা ঠিক করার জন্য ওয়ার্নিং দিয়েছি আমি। ভবিষ্যতে আমার মেয়ে তোমার থেকে কি শিখবে? গালি আর পড়া চুরি করা? আমি আমার গোপন বিদ্যা কাউকে ধার দেব না। ইশরাক তাচ্ছিল্য করে বলে, নাইস, গালি দেওয়া আর পড়া চুরি বিদ্যা নিয়ে ভীষণ প্রাউড দেখছি। তে কী করব বলুন স্যার? আপনাকে বলি, আমার জামাই একটা জাদরেল লোক, ইগোর জন্য মাটিতে পাই পড়ে না। আমার কোলে একটা ধরিয়ে দিয়ে পড়ার টেবিলে পাঠিয়েছে আমায়। টানা 4টা মাস আমার ওপর টর্চার করেছে, একদম শারীরিক মানসিক দুটোই। আমার বাচ্চাকে অবধি আমার থেকে দূরে সরিয়েছে। এরকম গোলামের সাথে সুন্দরভাবে কথা বলার ইচ্ছে কারোর থাকবে কি? আপনি বিচার করুন স্যার, আশা করি ন্যায্য বিচার করবেন। ইশরাক স্তম্ভিত হতভম্ব হয়ে তাকায়। জাইমা কথাটা শেষ করে হাঁপিয়ে যায়। ইশরাক 1 গ্লাস পানি তার দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর মুখে বলে, আপনার মতো পাগল যে 3 বেলা চড় থাপ্পড় দিয়ে অলসতা ছাড়াইনি সেটাও অনেক বেশি। আপনি ভাগ্য করে এরকম জামাই পেয়েছেন। তাকে 3 বেলা নিয়মকানুন করে চুমু খাবেন, দেখবেন অর্ধেক ডিপ্রেশন কমে গেছে। সেই তো আমাকে জোর করেই চুমু খায়, আমি কেন তার মানহানি করব? ছি, কি অশ্লীল আপনি স্যার, আস্তাগফিরুল্লাহ। একে তো ছাত্রীকে পাত্রী বানিয়েছেন, তার উপর বিচারের নাম করে অশ্লীল কথাবার্তা বলছেন। একটা মিস্টেক হয়েছে। কি? বাচ্চার মা বানিয়েছি সেটা বলতে ভুলে গেছেন। সে যাই হোক, আমি বাপের বাড়ি যাচ্ছি আগামীকাল। গিয়ে কি করবেন শুনি? বেড়াবো। আমার মেয়েকে আমি কোথাও দিচ্ছি না। এরপরেরটা আমার, ওটার দিকে নজর দিয়ে চোখ তুলে ফেলবো। ইশরাক জবাব দেয় না, ওয়াফার দিকে তাকিয়ে বলে, বাসায় যেতে হবে। রাত 12টা নাগাদ জাইমা মেয়েকে বুকে জড়িয়ে ব্যালকনির দোলনায় বসে দোল খাচ্ছে। ওয়াফা ঘুমিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু জাইমার উঠতে ইচ্ছে হলো না। ইশরাকের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। অনেক রাগ আর অভিমান জমে আছে, তাকে বাপের বাড়িতে যেতে দেবে না। মেয়ে হওয়ার পর মাত্র একবার গিয়েছে, এরপর তো পড়ার টেবিলেই দিনরাত কাটিয়েছে। সেসব ভাবলেই কান্না আসে। কত শত ধমক খেয়েছে ইশরাকের শুধুমাত্র পড়াশোনার জন্য। এরকম কড়া গার্ডের পরীক্ষা হলে স্যারও দেয়নি। আকাশে থালার মতো উজ্জ্বল চাঁদের আলো এসে মা মেয়ের গায়ের উপর পড়ছে। চারপাশ আবছা বোঝা যাচ্ছে। মৃদু শীতল বাতাস এসে দুজনকে গায়ে দোলা খাচ্ছে। নিঃশব্দে ব্যালকনিতে এসে দাঁড়ায় ইশরাক।
কিছুক্ষণ স্তম্ভিত থেকে জাইমার পাশে আসে, ওকে ঠেলে বসে যায় পাশে। জাইমা মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখেছে। ইশরাক ওর দিকে তাকিয়ে বলে, মশিয়ানি এদিকে তাকাও। জাইমা দাঁড়িয়ে যায়। ইশরাককে ওর টেনে নিজের কোলে উপর বসিয়ে দেয়। ঘাড়ে তুতড়ি রেখে বলে, ওয়াফাকে রুমে দিয়ে আবার আসবে? আমি অপেক্ষা করছি। আমার ঘুম আসছে। স্বাভাবিক। আমি কি বলেছি বুঝতে পেরেছো তো? না বুঝিনি। শুনতে পেয়েছেন তো? মেয়েকে দাও, নিয়ে যান। মেয়ে না দিলে নাই। আমি কালকেই বাসায় যাচ্ছি। তুমি ওকে ছাড়া থাকতে পারবে তো? আপনি পারবেন তো? না, পারবো না। আমিও না। ইশরাক মেয়ে নিজের বুকের সাথে মিশিয়ে রুমে চলে আসে। রাগে যেতে জাইমার গা ফেটে যাচ্ছে, আর ওর সেখান থেকে নড়ল না। নিজের রাগ দমানোর বৃথা চেষ্টা মত হলো। ওয়াফাকে ঠিকঠাক শুইয়ে দিয়ে ইশরাক আবারও ব্যালকনিতে আসে। জাইমার পাশে বসে সামনের দিকে তাকায়। আগামীকাল বাবা মা আসবে, তো কি আমি নাচবো এখন? তুমি এত তেড়া হয়েছো, কথা কি বলি শোনা যায় না? আপনার কথা শোনার ইচ্ছে নেই আমার। তোমার তো ইগো নেই। এখন এসব আসলো কোথা থেকে? তারপর শুনছি এখন তুমি তাদের সাথে যেতে পারো। এটা আগে বলেননি কেন? তুমি তো কথাই বলনি আমার সাথে। বলবো এখন। এখন বলুন, তুমি কি আমার প্রতি রাগ? তোমার পড়াশোনার ব্যাপার নিয়ে? কেন? আপনি হিসাব করুন 4 মাসে আমার কিভাবে কেটেছে। আচ্ছা বুঝলাম, আমি হুমকি ধমকি করে পড়াশোনা করিয়েছি, সেটা তোমার জন্য মানসিক টর্চার। কিন্তু তুমি যে বললে শারীরিক টর্চার, আমি কি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমায় টাচ করেছি? একটা টর্চার মানেই দুটো। আপনি বুঝবেন না। বুঝেছি। কি? তুমি একটা পাগল। আপনি পাগলের বাচ্চার বাপ। মুহূর্তে গলে পানি হয়ে যায় জাইমা। ইশরাক তাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। ঘাড়ে চুমু খেয়ে বলে, মশানি শোনো না, বলুন। ইশরাক জবাব দেয় না। ওকে আরেকটু কাছে টেনে নিয়ে আসে। পাগলের মতো ও সারা মুখশ্রীতে আদর ভরিয়ে দেয়, ঠোঁটে গম্ভীর স্পর্শ দিয়ে। চাঁদের আলোটা সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর। আর আমি? তুমি তো আমার জীবনের সুখতারা, আমার পাগল বউ মৈশানি। আপনি আমার নক্ষত্র। জাইমার কথায় ইশরাক মৃদু হাসে ও 2 হাতের উপর নিজের 2 হাত রেখে জড়িয়ে ধরে নেয়। আকাশের দিকে তাকিয়ে বলে, শুনছো? চাঁদকে সাক্ষী রেখে বলছি, মৈশানিকে আমি ভীষণ ভালোবাসি। সমাপ্তি।